আমার দুটো চ্যানেলে আপনারা জানেন যে প্রায় 1.4 মিলিয়ন মানুষ জড়িত। তাদের অনেকেই আমাকে বিভিন্ন সময়ে তাদের অস্বস্তির কথা জানিয়েছে, ভয়ের কথা জানিয়েছে, নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে যে তারা কোন ব্যাংকে টাকা রাখলে তাদের জন্য ভালো হবে, এবং তারা এই সম্পর্কে আমাকে একটা ভিডিও করার অনুরোধও করেছেন। আমি সবার অনুরোধের উপরে শ্রদ্ধা রেখে আজকের এই ভিডিওটি করছি, কিন্তু মনে রাখতে হবে যে এটা কোনো ব্যাংক আমাকে ইন্সপায়ার করে বিষয়টি করাচ্ছে না। এটা কিন্তু আমি মূলত বিভিন্ন তথ্য ঘেটে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের উপরে যে রেটিং করায় তার উপরে ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে, ব্যাংকের অবস্থান ব্যাখ্যা করা হচ্ছে। এই ভিডিওটির ব্যাপারে একটি ডিসক্লেমার হচ্ছে, কোনো ব্যাংকে এখানে ছোট বা বড় করার জন্য এই ভিডিওটি করা হচ্ছে না। আর যে 20টি ব্যাংকের কথা বলবো, বাকি অন্য ব্যাংকগুলো যে দুর্বল বা আর্থিকভাবে চরম হতাশাগ্রস্ত অবস্থায় আছে আমি সেটাও বলছি না। হয়তো যদি আমি ব্যাংকের পরিধি বাড়াই তাহলে অনেক ব্যাংকের মধ্যে চলে আসবে, কিন্তু 20টি ব্যাংকে আমি বেছে নিয়েছি যেটা অধিক নিরাপদ সেটি বলার জন্য। এখনো বাংলাদেশের অনেকগুলো ব্যাংক আছে যে ব্যাংকগুলোতে গ্রাহকরা টাকা আনতে যেয়ে টাকা পাচ্ছে না, তাদের মধ্যে হতাশা এখনো আছে। অনেকেই দু একটা ব্যাংকের কথা বলেছে যে সেখানে যদি 5 লাখ টাকা তুলতে যায় তাহলে 5,000 টাকা দেয় তাদের হাতে ধরিয়ে। তার মানে এই ব্যাংকগুলোতে লিকুইডিটির অবস্থা এখনো চরম মাত্রায় খারাপ। বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়েও তাদেরকে শক্ত করতে পারেনি। হয়তো একটা সময় তারা ঘুরে দাঁড়াবে, যেহেতু বাংলাদেশ ব্যাংক বলছে যে গ্রাহকদের দুশ্চিন্তা না করতে। তারপরও আপনি যখন আপনার টাকা রাখবেন তখন সর্বোচ্চ সতর্কতা আপনি বজায় রাখতেই পারেন। আমার সাথে শেষ পর্যন্ত দেখুন, তাহলে দেখবেন যে একটা তালিকা পেয়ে যাচ্ছেন, যে তালিকায় আপনাকে বলে দিবে যে এই ব্যাংকগুলোতে আপনি নিরাপদে টাকা রাখতে পারেন। এই ব্যাংকের মধ্যে বিদেশি ব্যাংক আছে, দেশি প্রাইভেট ব্যাংক আছে এবং সরকারি ব্যাংকও আছে। সুতরাং চলুন আমরা দেখে নেই কোন 20টি ব্যাংক এই তালিকায় পড়ছে এবং কেন পড়ছে। ভিডিওর শুরুতে একটু বলে নেই যে প্রথমে যে বাংলাদেশের যেগুলো ব্যাংক আছে, ব্যাংকের যারা আমানতকারী আছেন তারা কিন্তু অনেকটা প্রোটেক্টেড বিকজ অফ ইন্স্যুরেন্স। প্রত্যেকের 1 লাখ টাকা পর্যন্ত জমার উপরে কিন্তু ইন্স্যুরেন্স ইফেক্টেড, এবং এটাকে 2 লাখ টাকা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে ডিপোজিট ইন্স্যুরেন্স সিস্টেম রয়েছে, যা ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড DITF এর মাধ্যমে পরিচালিত। তবে 2023 সালের একটা তথ্য আমাদের কাছে আছে, সেখানে বলা হচ্ছে যে টোটাল যে ডিপোজিট আছে তার 19% পর্যন্ত এই কাভারেজের আওতায় আছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। আর সেজন্য নিরাপদ ব্যাংকের যে নির্বাচন সেটা করা আরো গুরুত্বপূর্ণ বা আরো দরকারি হয়ে পড়ছে। আসলে কোন ব্যাংক নিরাপদ তার অন্যতম নির্দেশক হচ্ছে ক্রেডিট রেটিং। বাংলাদেশ ব্যাংক 2024-25 সালের হিসেবে ক্রেডিট রেটিং প্রকাশ করেছে, যেমন ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, এসব ব্যাংকের রেটিং হচ্ছে AAA আর শর্ট টার্মে ST1। ওদিকে ব্র্যাক, সিটি, যমুনা ব্যাংক এগুলোর রেটিং লং টার্মে AA1 এবং শর্ট টার্মে ST1। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক সাস্টেইনেবিলিটি রিপোর্ট 2024 অনুসারে টেকসই হিসাবে গৃহীত ব্যাংকগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, NCC ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। আবার ঢাকা ট্রিবিউনের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে 2023 সালের জুন পর্যন্ত সুস্থ অবস্থায় ছিল 16টি ব্যাংক। এর মধ্যে কোন কোন ব্যাংক পড়েছে? যেমন প্রাইম ব্যাংক, EBL, NCC, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক সহ যেসব ব্যাংক গ্রিন জোনে ছিল। এবার আমি 20টি নিরাপদ ব্যাংকের তালিকাটা দিয়ে দিচ্ছি। আমি পড়ছি আর স্ক্রিনে তালিকাগুলো আসছে, সেখানে দেখে নেবেন যে ক্রেডিট রেটিংটা কি ছিল। প্রথমে এই তালিকায় থাকছে বিদেশি ব্যাংকের কথা। নাম্বার 1 স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটা ক্রিসেলের রেটিং হচ্ছে AAA আর শর্ট টার্মে ST1। সর্বোচ্চ নিরাপত্তা অবস্থানের মধ্যে তারা আছে। HSBC বাংলাদেশ, এটাও AAA আর শর্ট টার্মে ST1। সিটি ব্যাংক NA, মুডিজের রেটিং এটা ছিল AA3 আর S&P গ্লোবালের রেটিং হচ্ছে A+। যেহেতু এরা বিদেশি ব্যাংক, এদের রেটিংটা মুডিজ, S&P গ্লোবালের করে। এরপরে আসছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, যেটা রেটিং ক্রিসেল করেছে AAA আর শর্ট টার্মে ST1। দেন কামস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা AAA এবং শর্ট টার্মে ST1। এই 5টা ব্যাংক বিদেশি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নিরাপদ অবস্থায় আছে। এরপরে আসছে বাংলাদেশি প্রাইভেট ব্যাংকের বিষয়। সেখানে প্রথমেই থাকছে ইস্টার্ন ব্যাংক, ক্র্যাবের রেটিং এ AAA, শর্ট টার্ম রেটিং এ ST1। ডাচ বাংলা ব্যাংক, ক্র্যাবের রেটিং এ AAA, শর্ট টার্মে ST1। পূবালী ব্যাংক AAA, শর্ট টার্মে ST1। ব্র্যাক ব্যাংক AAA, শর্ট টার্মে ST1। সিটি ব্যাংক AA1, শর্ট টার্মে ST1। যমুনা ব্যাংক AA1, AAA থেকে একটু নেমেছে, শর্ট টার্মে ST1। প্রাইম ব্যাংক AA1, শর্ট টার্মে ST1। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক AA+, একটু নেমেছে, শর্ট টার্মে ST2। NCC ব্যাংক AA+, শর্ট টার্মে ST1। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যে ব্যাংকটা খুবই ভালনারেবল অবস্থায় পড়ে গেছিল, ইমপ্রুভ করেছে, AA আর শর্ট টার্মে ST2। এবার আসি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যাপারে, যেগুলো বৃহৎ ব্যাংক। সোনালী ব্যাংক, এটার রেটিং হচ্ছে AA-, AAA না, AA+ নয়, AA-, আর একটু নিচের দিকে, আর শর্ট টার্মে ST2। জনতা ব্যাংক A1,
শর্ট টার্মে ST2, অগ্রণী ব্যাংক A+, শর্ট টার্মে ST2, রূপালী ব্যাংক A-, শর্ট টার্মে ST2, ইসলামী ব্যাংক বাংলাদেশ AAA ST1। এখানে দেখা যাচ্ছে যে বর্তমান রেটিংয়ে ইসলামী ব্যাংক ইমপ্রুভ করেছে। ইসলামী ব্যাংকের অবস্থা খুবই ভালনারেবল অবস্থায় পড়ে গেছিল। বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট এবং তাদের আভ্যন্তরীণ প্রয়াসের ভিত্তিতে তারা অনেকটা এগিয়ে এসছে সামনে, ভালনারেবিলিটি তাদের কমে গেছে। আর এই ব্যাংকগুলো কি আমার মতেই ভালো না, এটা আমার পার্সোনাল কোনো মতামত এখানে নেই। আসলে এই ব্যাংকগুলো কেন নিরাপদ সেটা আমি একটু বলি। উচ্চ ক্রেডিট রেটিং সেগুলোর অর্থ হচ্ছে ফান্ডের যে রিকোয়ারমেন্ট তাদের কাছে আসে সেটা তারা ফুলফিল করতে পারে, রিজার্ভে কাভারেজ আছে, এগুলো হচ্ছে আর্থিকভাবে তারা স্থিতিশীল সেটার ইঙ্গিত দেয়। টেকসই ব্যাংকের যে তালিকা সেখানে সাস্টেনেবল ফাইন্যান্স ইন্ডেক্স, তারপরে NPL এর নিয়ন্ত্রণ, বিস্তৃত শাখার নেটওয়ার্ক তাদের আছে এবং গ্রিন ফাইন্যান্সে তারা প্রসার ঘটিয়েছে। আর গ্রিন জোন রিপোর্ট কি বলে, যেগুলো ব্যাংক গ্রিন জোনে থাকে মানে ব্যাংকের যে আর্থিক অবস্থা সেটা সুষ্ঠু মূল্যায়ন হয়েছে। আর বিদেশি ব্যাংক সেগুলো আন্তর্জাতিক মানের গভর্নেন্স সেখানে আছে, রেগুলেশন আছে এবং উন্নত কন্ট্রোল সিস্টেম তারা মেনটেন করে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কেন এখানে থাকলো, যদিও তাদের অনেক বেশি NPL আছে, সেগুলো ভালনারেবিলিটির মধ্যে পড়ে গেছে। এর একটা বড় কারণ সেখানে মানুষের আস্থা আছে যে এই ব্যাংকগুলা রাষ্ট্র কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি, এবং রাষ্ট্রীয় সাপোর্টই এখানে রক্ষা কবচ। এখন সামগ্রিক ঝুঁকি ও টিপস, ডিপোজিট ইন্স্যুরেন্সের সীমা 1 লাখ টাকা, এটা 2 লাখ করার প্রপোজাল আছে, সেটা নিয়ে কাজ হচ্ছে। পুরোপুরি নিরাপত্তা দেয় না, কিন্তু একটা রক্ষা কবচ আছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছে যে কোনো ডিপোজিটর বিপদের মধ্যে নেই, যদিও কয়েকটা ব্যাংকের মার্জার নিয়ে কথা হচ্ছে, প্রক্রিয়া শুরু হয়েছে, বিশেষ করে 5টা ইসলামী ব্যাংকের। CRAR এবং NPL ফ্যাক্টর, ব্যাংকের ক্যাপিটাল রেশিও 10% বা তার উপরে হওয়া উচিত। NPL যত বেশি ঝুঁকি তত বেশি, যার নন পারফর্মিং লোন যত বেশি, অনাদায়ী ঋণ যত বেশি, তার ঝুঁকি তত বেশি। আর এই জন্য যে কোনো ব্যাংকে, আমি যে 20টা ব্যাংকের নাম বলেছি সেখানেও যখনই টাকা রাখার চিন্তা করবেন একটু ইন্টারনেটে সার্চ করবেন এই কয়েকটি ইন্ডিকেটর, যে তারা কি অবস্থায় আছে। টোটাল ব্যাংকিং সেক্টরে একটা স্ট্রাকচারাল সমস্যা আছে, অনেকগুলো ব্যাংক ঝুঁকির মধ্যে আছে, অনেক ব্যাংকগুলোতে ডিপোজিটররা টাকা রাখতে উৎসাহী নয়। তবে এই যে 20টি ব্যাংকের কথা বললাম এগুলো তুলনামূলকভাবে ভালো, এবং এই 20টি ব্যাংকের বাইরে আরো অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলো অত খারাপ অবস্থায় পড়েনি, যে ডিপোজিট রাখলেই আপনার ডিপোজিট থাকবে না। তবুও যখন যে ব্যাংকে রাখবেন চিন্তা করে রাখবেন, এই 20টি ব্যাংকের মধ্যেও কোনোটিতে রাখতে হলে চিন্তা করবেন, কারণ আপনার টাকা, কষ্টার্জিত টাকা আপনি বিনিয়োগ করবেন যেন পয়সা বেহাত হয়ে না যায়, সেজন্য এই টাকা যেন নিরাপদে থাকে সেই জন্য। সুতরাং আপনার চিন্তা আপনাকে করতেই হবে। তবে ব্যাংকিং খাত যতটা ভালনারেবিলিটির মধ্যে পড়ে গেছিল আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠছে, এটাই আমাদের জন্য আসার খবর। ইনফ্লেশন রেটও খানিকটা কমে গেছে আমরা জানি, যদিও টোটাল ইকোনমি এখনো স্থবিরতা কাটিয়ে উঠতে পারেনি। আর সেজন্য আপনার ফান্ড নিরাপদে রাখার দায়িত্ব আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন আপনার জ্ঞান অনুযায়ী নেওয়া উচিত হবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।